তিব্বত এই নামটি বলা বা শোনার সাথে সাথে আরও একটি শব্দ মনে চলে আসে, তা হচ্ছে নিষিদ্ধ। বিশ্ববাসীর কাছে তিব্বতের রাজধানী লাসার পরিচিতি নিষিদ্ধ দেশ বা নিষিদ্ধ নগরী হিসেবে। কিন্তু কেন তিব্বত বা লাসাকে নিষিদ্ধ বলা হয় তা অনেকের কাছেই অজানা। আর তাই সবার মনে রয়েছে তিব্বত সম্বন্ধে জানার তীব্র কৌতূহল। GK555 এর আজকের ভিডিওতে আমরা জানব নিষিদ্ধ নগরী তিব্বত সম্বন্ধে। কি আছে এই দেশটিতে যা একে এতটা রহস্যময় করে তুলেছে? তিব্বতকে আসলে দেশ বলা হলেও এটা মূলত কোনো দেশ নয়। অধিকাংশ তিব্বতীরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করলেও মূলত এখনও এই অঞ্চলটি চীনের একটি অংশ। তিব্বত গণচীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা প্রায় 16,000 ফুট, যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির আয়তন 12,28,400 বর্গ কিলোমিটার, যা কিনা বাংলাদেশের চেয়ে প্রায় 9 গুণ বড়। আয়তনে বিশাল হলেও এই দেশটির জনসংখ্যা খুবই কম। তিব্বতের জনসংখ্যা খুব কম হওয়ার কারণ হল এর বিরূপ আবহাওয়া এবং পাহাড়ি ও দুর্গম অঞ্চল। তিব্বতের মোট জনসংখ্যা প্রায় 35 লক্ষ। এখানে পশুপালন ছাড়া তেমন কোনো পেশা নেই। এখানে শিক্ষার হার খুবই নগণ্য। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান তিব্বতীয় মালভূমিতে অবস্থিত। নেপালের সাথে তিব্বত সীমান্তে দেখা যায় পৃথিবীর সবচাইতে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে। তিব্বতকে পৃথিবীর জলধারাও বলা হয়ে থাকে, কারণ তিব্বত থেকে প্রবাহিত হয়েছে অসংখ্য নদ নদী। এর মধ্যে বেশ কয়েকটি নদী আবার কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারত এবং বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা এবং ব্রহ্মপুত্রের মতো নদীর উৎপত্তি এই তিব্বত থেকেই। এছাড়া ভারত এবং পাকিস্তানের বিখ্যাত সিন্ধু নদীও তিব্বত থেকে প্রবাহিত হয়েছে। এছাড়া তিব্বত থেকে প্রবাহিত হয়েছে ইয়াংজি নদী। এটি এশিয়ার সবচেয়ে বড় এবং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 6,300 কিলোমিটার। 1912 সালে 13তম দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও অনেক তিব্বতী একে চীনের অংশ হিসেবে মানতে রাজি নন। এ নিয়ে রয়েছে হাজারো বিতর্ক। অবশেষে 1959 সালে চীনের বিরুদ্ধে তিব্বতীয়রা স্বাধিকার আন্দোলন করে, কিন্তু তা ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ তিব্বত। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূল রয়েছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ, বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থা, বিদেশিদের প্রবেশাধিকার না থাকা, লামাদের নিয়মকানুনের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া। এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হননি। আধুনিক যুগে এসেও সাংবাদিকরা পর্যন্ত তিব্বতে ঢুকতে পারতেন না ছবি তোলার জন্য। এসব কারণেই ধীরে ধীরে তিব্বত হয়ে ওঠে এক নিষিদ্ধ শহর। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়ানো তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। বছরে 8 মাস বরফে ঢেকে থাকা তিব্বত হচ্ছে পৃথিবীর উচ্চতম স্থান। উচ্চতার কারণে এ সকল স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়াও কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্র পৃষ্ঠ থেকে অধিক উচ্চতার কারণে এখানে বসবাস করাটাও কষ্টকর। তিব্বতের রাজধানী লাসা থেকে গোবি মরুভূমির দূরত্ব মাত্র 100 কিলোমিটার। একদিকে মরুভূমির রুক্ষতা এবং অন্যদিকে হিমালয়ের দুর্বৃত্ত দেওয়াল তিব্বতকে বাহিরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। দেশটিতে বাহিরের বিশ্ব থেকে কারোর প্রবেশ করার অনুমতি না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল। কি আছে তিব্বতের রাজধানী লাসায় তা জানার জন্য সমগ্র বিশ্ব উদ্গ্রীব হয়ে থাকত। লাসার জনগোষ্ঠী, শহর, বন্দর, অট্টালিকা সবকিছু ছিল সবার কাছে একটি রহস্যে ঘেরা বিষয়। লাসা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ। বিশ্ববাসী প্রথমবারের মতো এই প্রাসাদ দেখতে পায় 1904 সালে। এর আগে কেউ এই প্রাসাদ সম্পর্কে কিছুই জানত না। সে সময় আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয়। রহস্যময় পোতালা প্রাসাদে বাস করতেন তিব্বতের দালাই লামা।
দালাই লামা বলতে তিব্বতের প্রধান ধর্মগুরুকে বোঝায়। দালাই লামার আবির্ভাব ঘটেছে সেই 1391 সালে। বৌদ্ধ সন্ন্যাসীদেরকে তিব্বতের লামা বলে সম্বোধন করা হয়। মূলত লামা শব্দের অর্থ সর্বপ্রধান, আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র, অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। তিব্বতের সর্বত্রই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করতেন বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতের গুহাগুলো নিয়েও রহস্য আর জল্পনা কল্পনার শেষ নেই। তিব্বতে দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা, দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা ও পর্যটক নিষিদ্ধের কারণে বাইরের পৃথিবীতে তিব্বত যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অচেনা জগৎ। তিব্বতের রাজধানী লাসা নগরীর প্রতিষ্ঠাতা সম্রাট সগেনপো 641 খ্রিস্টাব্দে সম্রাট একটি বিশাল জলাশয় ভরাট করে এই প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন। তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ মাখন দিয়ে জ্বালানো থাকে। 4000 ভরি ওজনের একটি প্রদীপও সেখানে রয়েছে বলে জানা যায়। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু হওয়ায় ধর্ম সেখানে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। লামাকে তারা সর্বোচ্চ শ্রদ্ধা করে থাকে। তিব্বতীরা মনে করে দালাই লামা হল বুদ্ধের অবতার। তারা বিশ্বাস করে যখন কেউ দালাই লামা পদে অভিষিক্ত হন তখন ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর। তিব্বতী প্রথা মতে কারো মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার মরদেহ সৎকার করা হয় না। তাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পরও আত্মা জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে, আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডল ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা মরদেহটি তাদের বাড়িতে রেখে দেয়। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার নয়, আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীরকে সংরক্ষণ করারও কোনো প্রয়োজন নেই। এজন্য সেখানে কেউ মারা গেলে সেই মৃতদেহকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেওয়া হয়। তিব্বতীদের বিশ্বাস যে শকুন হচ্ছে দেবদূতের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তির শরীরকে স্বর্গে নিয়ে যাবে, আর সেখানে এই আত্মা পূর্ণজন্মের জন্য অপেক্ষা করবে। পরিবার এবং আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে উৎসাহিত করা হয়, যেন তারা জীবনের ক্ষণস্থায়িত্বতা উপলব্ধি করতে পারেন এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারেন। তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের এই প্রথা চলে আসছে। বর্তমান তিব্বতের বিশাল এক জনগোষ্ঠীর একমাত্র পেশা মরুভূমিতে পশু চড়ানো। শিক্ষা এবং কাজের দক্ষতা না থাকলেও ধর্মের ক্ষেত্রে তাদের কোনো ছাড় নেই। এই আধুনিক যুগে এসেও সেখানে মেনে চলা হয় প্রাচীন আজব সব রীতিনীতি। আজও এদেশের নানা রকম আজব রীতিনীতি আর নিয়মকানুনের বেড়াজালে ঘেরা। এই অঞ্চলে সবচেয়ে বড় রহস্য হচ্ছে রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। একে নিষিদ্ধ নগরী বলার পেছনে রয়েছে অনেক কারণ। লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনের ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে এই শহর। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও লাসার পোতলা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনা দিয়ে তৈরি। তবে এখন রহস্যে ঘেরা এই দেশটিতে মানুষের যাতায়াতের আর কোনো বাধা নেই। চীনের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বিশেষ কিছু স্থান ছাড়া তিব্বতের প্রায় সব অঞ্চলেই ভ্রমণ করা যায়। সেক্ষেত্রেও রয়েছে বিভিন্ন রীতিরেওয়াজ, মেনে চলতে হয় আজব কিছু রীতিনীতি ও নিয়মকানুন। তিব্বতীরা সনাতন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হলেও এ অঞ্চলকে আধুনিকায়ন করার চেষ্টা করছে চীন। বরফ ঘেঁষা তিব্বত যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি একদিকে দেখবেন বরফের চূড়া, আর অন্যদিকে দেখতে পাবেন নীরব কিংবা জাগ্রত ঝর্ণা। তিব্বতের রাজধানী লাসার তাপমাত্রা গড়ে 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তিব্বতে ঘুরে আসতে হলে আপনাকে চীনের রাষ্ট্রদূত বা হাই কমিশন থেকে আগে ভিসা পেতে হবে। আমার জানা মতে প্রক্রিয়াটা খুব একটা জটিল নয়। নিষিদ্ধ নগরী তিব্বতের আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।